আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়ব তোমাদের সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার। সেটা কি? সেটা হচ্ছে আমাদের রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়। ওকে, এটা আর প্রথম অধ্যায় তোমরা কেউই ভালো মতো পড়ো না। তোমরা এটা কেউ ভালো মতো পড়ো না, এই কর্মমুখী রসায়ন আর প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার তোমরা কেউ ভালো মতো পড়ো না, কারণ মনে করো এটা খুব সাধারণ বিজ্ঞান, মানে সমাজ বিজ্ঞান আর কি। বাট টিচাররা এটা বুঝে গেছে, টিচাররা এখান থেকে অনুসরণী এমসিকিউ তুলে দেয়, মানে এখান থেকে চ্যাপ্টারতে কোয়েশ্চেন দিয়ে দেয়। আর টিচাররা যখন এই চ্যাপ্টারতে কোয়েশ্চেন করে তখন ওরা ম্যাক্সিমাম টাইমে তখন অনুসরণী এমসিকিউ কেই চুজ করে নেয়। তা আজকে আমরা অনুসরণী এমসিকিউ গুলো সলভ করবো। ওকে, দেখো, প্রথম কোয়েশ্চেন হচ্ছে খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটা? আমরা জানি খাদ্যদ্রব্য পচানোর জন্য তিনটা প্রভাবক আছে। কয়টা প্রভাবক আছে স্যার? তিনটা। ওকে, একটা হচ্ছে তোমার অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে এনজাইম, মানে অক্সিজেন আর এনজাইম দুইটার প্রয়োজন হবে। তারপর হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়ালস, অণুজীব আর কি, অ্যান্টি মাইক্রোবিয়ালস। তারপর হচ্ছে ধাতব আয়ন। এই তিনটা উপস্থিত থাকিলেই তোমার খাদ্য নষ্ট হয়ে যায়। ওকে, এখানে আমার অপশনের মধ্যে কি দেওয়া আছে একটু বলো তো। অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন আনসার হবে। ওকে, অক্সিজেন আনসার হবে তাহলে এখানে। তারপর হচ্ছে কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? তোমরাই বলো। ফরমালিন? জীবনও না। সালফার ট্রাইঅক্সাইড? না। সোডিয়াম নাইট্রেট? না। আনসার কি হবে? সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ। তারপর বলতেছে নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষণ কোনটা? এটা তো আমরা সবাই জানি, চ্যাপ্টারটা যারা পড়ছে সবাই জানি নিরাপদ খাদ্য সংরক্ষক হচ্ছে সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়েড। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আবার সেম কোশ্চেন, কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভ কোনটা? ওই যে এই যে বেনজোইক অ্যাসিড বলা হয় এটাকে। স্যার শুধু বাংলাতে লিখবে এমন কথা নাই, আপনাদেরকে তোমার কেমিক্যাল তোমার ফর্মুলা দিয়েও আসতে পারে। এটা কি? এটা হচ্ছে তোমার বেনজোইক অ্যাসিড। মানে এটা কিরকম দেখতে, কিরকম? এই যে দেখো, এটা হচ্ছে বেনজিন চক্র, আর এখানে আছে COOH। এটাই হচ্ছে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। ওকে, তারপর হচ্ছে নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস নয়? কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস নয়? আমরা আনসারটা দেখি তো। ফরমালিন। ফরমালিন কি অ্যান্টিমাইক্রোবিয়াল? ফরমালিন কি তোমার অণুজীব ধ্বংস করে? না স্যার। ফরমালিনের কাজ কি জানো? ও আমাদের টিস্যুটাকে ফিক্স করে ফেলে, বলে টিস্যু চেঞ্জ হতে পারে না। তো টিস্যু যখন চেঞ্জ হচ্ছে না তখন পচন হবে, আর পচন হবে না। তাহলে আনসার হবে এটা ফরমালিন। তারপর আসো প্রিজারভেটিভ রূপে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? আমরা জানি, আমরা জানি যে প্রিজারভেটিভস এর পিএইচ অলওয়েজ 3.14 থেকে 4.74 এর ভিতরে থাকতে হয়। কত থেকে কত স্যার? 3.14 থেকে 4.74 এর ভিতরে থাকতে হবে। ওকে, তো এখানে 3.14 যেটা আছে, 3.14 যেটা আছে এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের পিএইচ। কার পিএইচ স্যার? সাইট্রিক অ্যাসিডের পিএইচ। আর 4.74 এর যেটা আছে ওটা হচ্ছে এসিটিক অ্যাসিডের পিএইচ। কোন অ্যাসিডের স্যার? এসিটিক অ্যাসিডের পিএইচ। দুইটা তোমার মনে রাখতে হবে, শুধু একটা আসবে কথা নাই। 3.14 হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিডের পিএইচ, 4.74 হচ্ছে এসিটিক অ্যাসিডের পিএইচ। দুনিয়া যতগুলো তোমার কৃত্রিম প্রিজারভেটিভ আছে সবগুলোর পিএইচ এই দুইটার ভিতরেই থাকতে হবে, বাইরে গেলে হবে না। আচ্ছা, তাহলে এখানে আনসার কি হবে বলো? সাইট্রিক অ্যাসিডের পিএইচ 3.14, 4.74 কার পিএইচ? এসিটিক অ্যাসিডের। তারপর বলতেছে খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? আমরা জানি অ্যান্টিঅক্সিডেন্ট টোটাল কয় টাইপের আছে? অ্যান্টিঅক্সিডেন্ট টোটাল দুই টাইপের আছে। একটা হচ্ছে মুক্ত মুক্তমূলক শোষণকারী, মুক্তমূলক শোষণকারী। আরেকটা কি আছে? মুক্তমূলক শোষণকারী। আরেকটা হচ্ছে তোমার অক্সিজেন শোষণকারী। তো মুক্তমূলক শোষণকারী কি কি আছে? মুক্তমূলক শোষণকারী হচ্ছে বিএচএ, বিএইচটি, টিবিএইচকিউ, তারপর হচ্ছে প্রোপাইল গ্যালেট, প্রোপাইল গ্যালেট। তাহলে বিএচএ, বিএসসি, টিবিএসসি, প্রোপাইল গ্যালেট এগুলো হচ্ছে মুক্তমূলক শোষণকারী
অ্যান্টিঅক্সিডেন্ট। আর অক্সিডেন্ট শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কি আছে? ভিটামিন সি, ভিটামিন ই, তারপর হচ্ছে সালফাইড লবণ, সালফাইড লবণ। তো এটা কি দিয়ে মনে রাখবা? এটা মনে রাখবা তোমাদের বুয়েটিয়ান বন্ধুদের ফেভারিট সাবজেক্ট সিএসি দিয়ে মনে রাখবা। ওকে, এটা কি দিয়ে মনে রাখবা তাহলে? সিএসি, সি সালফাইডের এস আর ভিটামিন ই। তাহলে এগুলো হচ্ছে তোমার মুক্তমূল্য শোষণকারী, আর এগুলো হচ্ছে তোমার কি? এগুলো হচ্ছে তোমার অক্সিজেন শোষণকারী। তাহলে তোমাকে এখানে কি জিজ্ঞেস করছে? তোমাকে জিজ্ঞেস করছে যে খাদ্য সংরক্ষণে অ্যান্টি অক্সিডেন্ট কোনটা? তাহলে আনসার কোনটা হবে? ওই যে মুক্তমূল্য শোষণকারী, বিএসটি। তারপর জিজ্ঞেস করছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? এখন এই যে তোমাদেরকে আমি অ্যান্টিঅক্সিডেন্ট পড়ালাম, অ্যান্টিঅক্সিডেন্ট দুইটা, আরো দুইটা ক্লাসিফিকেশন আছে। সেটা হচ্ছে কিছু আছে প্রাকৃতিক, কিছু আছে প্রাকৃতিক, আবার কিছু আছে কৃত্রিম। ওকে, এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের আরেকটা ক্লাসিফিকেশন। তো প্রাকৃতিক কি কি আছে? প্রাকৃতিক আছে ওই যে ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন আছে। তারপরে আছে সেলেনিয়াম। কি আছে স্যার? এটা ধাতু, সেলেনিয়াম। এগুলা হচ্ছে তোমার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। তারপরে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কি আছে? কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট ওই যে কিছুক্ষণ আগে পড়ে আসলাম, যেগুলো আমরা ল্যাবরেটরির মধ্যে বানাই, বিএচএ, বিএচটি, টিবিএইচকিউ, তারপর হচ্ছে ওই যে প্রোপাইল গ্যালেট। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কৃত্রিম। প্রোপাইল গ্যালেট গেল। তাহলে এখানে আনসার কি হবে বলো? কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? প্রোপাইল গ্যালেট। আমরা বিএচ এর পুনরূপ কি? এগুলো মাস মনে রাখতে হবে পুনরূপ সহ। বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসল, বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসল। আর এই যে তোমার বিএচএ আছে, এটা তোমার তেল ও চর্বিযুক্ত খাবার সংরক্ষণে ব্যবহার করা হয়, মুখস্থ রাখবেন। দেন হচ্ছে সবজি সংরক্ষণে নিচের কোনটি ব্যবহার করা হয়? সবাই জানে এটা লবণের দ্রবণ, সবজিকে লবণের দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখা হয়। তারপর আম প্রজাতকরণে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? দুনিয়ার যতগুলা অ্যাসিড আছে, সরি দুনিয়ার যতগুলা ফল আছে, সবজি আছে, সবগুলাকে আমরা সাইট্রিক অ্যাসিডের মধ্যে সংরক্ষণ করব। ওকে, আচ্ছা। তারপর এটা দেখো সেম নিচের কোন অ্যাসিডটি তোমার আমক আর কাঁঠালজাতকরণে সংরক্ষণ ব্যবহার করা হয়? সাইট্রিক অ্যাসিড। তারপরে জুস সংরক্ষণে নিচে কোন প্রিজারভেটিভ ব্যবহার করা হবে? জুস সংরক্ষণে আমরা ব্যবহার করি সোডিয়াম বেনজয়েড। বইয়ের মধ্যে দেখবা সবগুলা নিয়ে আলাদা আলাদা পয়েন্ট করে দেয়া আছে। আচ্ছা দেখাই দিই তোমাদেরকে। এই যে দেখো, এটা তো তোমার প্রাকৃতিক প্রিজারভেটিভস। তবে এই যে দেখো সোডিয়াম বেনজয়েড, বেনজিক অ্যাসিড প্রত্যেকটা আলাদা আলাদা করে তোমার দেয়া আছে। চানাচুর, চিপস, পনির, সালাদ, বিভিন্ন ফলের আচার, টমেটো সস, এগুলা। তারপরে তোমার পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, প্রত্যেকটার ব্যবহার কিন্তু আছে। এগুলো সবগুলো তোমার মুখস্থ করতে হবে। ওকে, প্রত্যেকটা মুখস্থ করতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট আছে আর কি। যেমন এই যে দেখো জুস সংরক্ষণে কোনটা ব্যবহার করা হচ্ছে? সোডিয়াম বেনজয়েড। তারপর মাংস সংরক্ষণে কোনটা ব্যবহার করা? সবাই জানে এটা সোডিয়াম নাইট্রেট। কোনটা আনসার হবে? সোডিয়াম নাইট্রেট। দুধ কি? দুধ হচ্ছে পানিতে চর্বি কণার ইমালশন। কি? পানিতে চর্বি কণার ইমালশন। এটা এখানে একটু ভুল দেয়া আছে, এটা সল দে, সল হবে না আনসার, এটা হবে আনসার এটা ইমালশন। ওটা প্রিন্টিং মিস্টেক হয়েছে আর কি। আর কোন প্রাণীর দুধে শক্তি বেশি থাকে? আমরা জানি মহিষের দুধ, দুধের মধ্যে শক্তি সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তার কারণ কি? ওখানে ক্যালোরি বেশি। কি বেশি? ক্যালোরি বেশি। তাহলে আনসার কি হবে? মহিষ। দুধের প্রধান প্রোটিন কোনটা? আমরা জানি, আমরা জানি, আমরা জানি যে দুধের মধ্যে 3 ধরনের প্রোটিন আছে। কয় ধরনের প্রোটিন আছে স্যার? দুধে 3 ধরনের প্রোটিন আছে। একটা হচ্ছে কেজিন, কাজিন না কেজিন, ল্যাকটালবুমিন, ল্যাকটালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন, ল্যাক্টোগ্লোবিউলিন। বানান ভুল হতে পারে, দেখে নিবা। দুধের মধ্যে কয় ধরনের প্রোটিন আছে স্যার? 3 ধরনের। একটা হচ্ছে তোমার কেজিন, ল্যাকটালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন। এখানের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকবে তোমার, সবচেয়ে বেশি পরিমাণে থাকবে কে? এখানে তোমার সবচেয়ে বেশি পরিমাণে থাকবে কেজিন। ওকে, সবচেয়ে বেশি পরিমাণে থাকবে কেজিন। তাহলে আনসার কি হবে? আনসার হবে কেজিন।
তারপর জিজ্ঞেস করতেছে কার দুধে প্রোটিনের চাহিদা, মানে দুধ বলে নাই, দুধ পরেরটা আসতেছে, কোনটি মানবদেহের প্রোটিনের চাহিদা মেটায়? এটার আনসার তো আন্ডারফুড কানাও পারবে, মাছ। তারপর দুধের মধ্যে কোন সাইড আয়রন বেশি পরিমাণে থাকে? দুধের মধ্যে চারটার মধ্যেই আছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড খুব বেশি পরিমাণে পাওয়া যায়। তারপর আর কোন আয়ন খুব কম পরিমাণে থাকে? কোন আয়ন খুব কম পরিমাণে থাকে দুধের মধ্যে? কুফা দিয়ে মনে রাখবা, কুফা। কুফা এগুলা দুধের মধ্যে খুব কম পরিমাণে থাকে। যে কারণে যা ব্রেস্ট ফিড বাচ্চা যারা আছে তাদেরকে যদি 6 মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো হয়, অন্য কোনো খাবার না খাওয়ানো হয়, তখন বাচ্চা এনিমিয়া দেখা যায়। কারণ কি? কারণ আমাদের যে আরবিসি আছে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন আছে, ওটা তৈরিতে আয়রনের প্রয়োজন হয়, যেটা মায়ের দুধে থাকে না। ওকে, আচ্ছা। এখন তোমাকে বলতেছে নিচের কোন প্রাণীর দুধে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণে থাকে? ইজি একদম, ভেড়ি। দেখো অপশনের মধ্যে অনেক ভেড়া দেয়, তো তোমরা ভেড়া দেখাবো না, কারণ ভেড়া কিন্তু দুধ দেয় না, এটা মাথায় রাখিও। টিচাররা কিন্তু অনেক আছে, ক্যাডার আছে, ওরা কি করে জানো? প্রথম অপশনে দিবে তোমার ভেড়া, মানুষ, তারপরে এদিকে দিবে মহিষ, আর এদিকে ভেড়ি দিয়ে লাস্টের দিকে। তো তোমরা তো শুধুমাত্র প্রথম ভেড়া দেখে খুশি হয়ে যাও, খুশি হয়ে লাভ নাই স্যার, কোশ্চেন পরে দেখবা। ওকে, আচ্ছা। তারপর বলতেছে নিচের কোন প্রাণীর দুধে চর্বির পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণে থাকে? কিছুক্ষণ আগে বলছি না, মহিষের দুধে সবচেয়ে বেশি পরিমাণে শক্তি পাওয়া যায়, তার মানে মহিষের দুধে চর্বি বেশি। তার আর নিচের কোন প্রাণীর দুধে ল্যাকটোজ চিনির পরিমাণ বেশি? মানুষের। আর দুধে কোন ডাইস্যাকারাইড পাওয়া যায়? এটা এই কোশ্চেনটা স্পেশালিটি কি আছে জানো? এটা ছিল আমি যেবার মেডিকেলে চান্স পেয়েছিলাম 2020-21-এ, ওই সময় আমার কোশ্চেনের মধ্যে এটাই প্রথমে আসছিল, আর এটা দেখে আমি নিশ্চিত হয়ে গেছিলাম যে আজকে আমার মেডিকেলে চান্স হয়ে গেছে। কারণ আমি কেন জানি মনে হয়েছে, এবং এটাই ঠিক, এটাই তোমার ট্রু হলো আর কি। প্রথম কোশ্চেন ছিল এটাই, দুধে কোন ডাইস্যাকারাইড পাওয়া যায়? আনসার হচ্ছে ল্যাকটোজ। তারপর সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য কি কি মেশানো হয়? আনসার হচ্ছে দুইটা, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, আর একটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম কার্বনেট। তারপর তরল দুধ সংরক্ষণের জন্য কোন প্রসেসটা ইউজ করা হয়? সবাই জানে, পাস্তুরাইজিং। কি রাইজিং? পাস্তুরাইজিং। তারপর সাসপেনশন উদাহরণ কোনটা? রক্ত। রক্ত এটা কোত্থেকে আসছে স্যার? দেখাই দিই আমি একটু, আপনাদেরকে দেখাই দিই। এগুলা আসছে এই যে, এই যে একটা চার্ট আছে, খুব ইম্পর্টেন্ট একটা চার্ট আছে, ওখান থেকে আসছে তোমার। এই দেখো মিশ্রণ টোটাল 3 টাইপের আছে, সরি মিশ্রণ টোটাল 2 জায়গায়, সমসত্ব আর অসমসত্ব। সমসত্ব হচ্ছে দ্রবণ, অসমসত্ব হচ্ছে কলোয়েডাল সাসপেনশন। তো তোমার জন্য ইম্পর্টেন্ট যে এই পার্টটা, এই দেখো সাসপেনশন এক্সাম্পল কি? রক্ত, রক্ত, কলেরা ভ্যাকসিন, আর পানিতে কাদার মিশ্রণ। এখনই মুখস্থ করে ফেলবা। সাসপেনশনের এক্সাম্পল কি? রক্ত, কলেরা ভ্যাকসিন, পানিতে কাদার মিশ্রণ। তো দ্রবণের এক্সাম্পল কি? NaCl, গ্লুকোজ, যেগুলা আমরা পানির মধ্যে মিশালে একদম সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যাবে, একদম কিছু খুঁজে পাবে না, সেগুলো হচ্ছে তোমার দ্রবণ। আর কলয়েড দ্রবণের চেয়ে একটু বড়, দুধ, বাটার, মিল্ক অফ ম্যাগনেসিয়া। আর সাসপেনশন দেখাই যাবে। ওকে, তারপরে আসো, আচ্ছা এটা তো গেল, তাহলে এটা বুঝতে তো পারছো সাসপেনশন এক্সাম্পল কি হবে? রক্ত। পানিতে ময়দার মিশ্রণ, এই যে কিছুক্ষণ আগে পড়ে আসলাম, আনসার কি? সাসপেনশন। তারপর পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা যায় কি? কলয়েড। সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট কোনটা? আমরা জানি যে সকল ক্যাটায়নের চার্জের পরিমাণ যত বেশি হবে তার কোয়াগুলেশন ক্ষমতা ততই বেশি হবে। তাহলে এখানে চার্জের পরিমাণ কার বেশি? এর তো ক্যাটায়নের চার্জ এখানে +1, এখানেও +1, এখানে হচ্ছে +2, আর এখানে কত? +3। তাহলে আনসার কি হবে? Fe2O + SO4 3। আচ্ছা, তারপর হচ্ছে অন্ত্রের ইমেজিং কালে ব্যবহৃত বেরিয়াম সল্ট দ্রবণ, এটা কোত্থেকে আসছে দেখাই। এটার আনসার হচ্ছে সাসপেনশন। আনসার কেন সাসপেনশন এসে একটু দেখাই স্যার। কোত্থেকে আসছে? এই যে দেখো, একদম বইয়ের সাথে সাথে পড়ে ফেলবা। এই যে, এই যে এই পার্টটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আর দেখো লাস্টের লাইনটা, অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট একটা কি? সাসপেনশন। মনে থাকবে? সবারই মনে থাকবে। আচ্ছা, আনসার হচ্ছে সাসপেনশন। তারপর বলতেছে দুধ থেকে ছানা
তৈরি করার প্রসেসের নাম কি? আমরা জানি দুধ থেকে ছানা কেমনে আলাদা করা হয়, মানে দুধকে ছেঁকে ওখান থেকে তলানিগুলো সংরক্ষণ মানে তোমার কালেক্ট করে নেওয়া হয়। তাহলে ছেঁকে আমি তলানি করতেছি না, আনসার হবে কোয়াগুলেশন। কোয়াগুলেশন মানে হচ্ছে তোমার জমাট বাঁধায় ফেলা, জমাট বেঁধে তলানিটাকে তোমার আলাদা করে ফেলা। তারপর মাখনকে পানি মুক্ত করার জন্য কি করতে হবে? অবশ্যই মাখনকে চাপ দিতে হবে। তারপরে চাপ দিলে তো পানিগুলো বের হয়ে যাবে, নাহলে তো ভিতরে থেকে যাবে। ট্যালকাম পাউডারের মূল উপাদান কি? ট্যালকাম পাউডারের মূল উপাদান কি? ট্যাল্ক, নামটা তো এখান থেকেই আসছে। ট্যালকাম পাউডারের মূল উপাদান হচ্ছে ট্যাল্ক। আচ্ছা, তারপর ট্যালকাম পাউডারের প্রধান উপাদান কি? এই যে আবারও আসছে কোশ্চেন। আর এই ট্যালকের সঙ্গে কি এটা লাগবে? 3MgO 4SiO2.2H2O। আনসার কি হবে? 3MgO 4SiO2.H2O। আচ্ছা গেল। ট্যালকের সংযুক্তি আবারও সেম কোশ্চেন। আর বেবি পাউডারের অ্যান্টিসেপ্টিক হিসেবে কি ব্যবহার করা হয়? এটা তো আমরা সবাই জানি। বেবি পাউডারের অ্যান্টিসেপ্টিক হিসেবে বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। স্যার এটা মেডিকেল কোশ্চেন, মেডিকেলের স্যাররা এখান থেকে এটা ডিরেক্ট তুলে দিছিল, একদম অপশনও চেঞ্জ করে নাই। ওকে, আচ্ছা। আর ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কি? ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান হচ্ছে গ্লিসারিন মনোস্টিয়ারেট। দেন কোল্ড ক্রিমের লুব্রিকেটর হিসেবে কি ব্যবহার করা হয়? তরল প্যারাফিন। স্যার এগুলো ডিরেক্ট কোশ্চেন, এটা ডেন্টালে আসছে কোশ্চেনটা। লিপস্টিকের মূল উপাদান কি? লিপস্টিকের মূল উপাদান হচ্ছে মোম। নিচের কোনটি ময়শ্চারাইজার হিসেবে আফটার শেভে ব্যবহার করা হয়? আমরা জানি আফটার শেভের মধ্যে 3 ধরনের উপাদান আছে। একটু দেখি আফটার শেভে কয় ধরনের উপাদান আছে? 3 ধরনের। আফটার শেভ তো জানো ছেলেরা, আমরা যারা ছেলেরা আছি আমরা শেভ করার পরে ওটা মুখের মধ্যে দিই, ইউজ করি আর কি। যারা জানো না তাদের জন্য বললাম। আফটার শেভে 3 ধরনের উপাদান আছে। দেখো আমি কেমনে লিখতেছি, দেখো এটা আমি মনে রাখছিলাম কি জানো? এএমএফ দিয়ে। এএমএফ, ডিএমএফ না, এএমএফ। এ মানে হচ্ছে অ্যান্টিসেপটিক, এম মানে হচ্ছে তোমার ময়শ্চারাইজার, ময়শ্চারাইজার। এফ মানে কি? ফ্রেগনেন্ট, মানে সুগন্ধি বস্তু আর কি। ফ্রেগনেন্ট, ফ্রেগনেন্ট হিসেবে কি ব্যবহার করা হচ্ছে? তো এই যে আমাদের আফটার শেভ আছে, আফটার শেভে আমরা অ্যান্টিসেপটিক হিসেবে কি ব্যবহার করি? মনে রাখবা, ডিনেচার্ড অ্যালকোহল, ডিনেচার্ড অ্যালকোহল 40 নাম্বারটা মনে রাখতে হবে। আফটার শেভে আমরা অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করি ডিনেচার্ড অ্যালকোহল। তারপরে ময়শ্চারাইজার হিসেবে কি ব্যবহার করব? গ্লিসারিন অথবা গ্লিসারল, যেটা থাকে অপশনের মধ্যে। অপশনের মধ্যে অনেক সময় গ্লিসারলও থাকে। ওকে, গ্লিসারিন ব্যবহার করা হবে। তারপরে এই যে তোমার ফ্রেগনেন্ট আছে না, ফ্রেগনেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়? ফ্রেগনেন্ট মানে কি? সুগন্ধি বস্তু আর কি। ও মনে রাখবা, স্যান্ডেলেটেড, ওই স্যান্ডেলিনা আছে না, ওই স্যান্ডেলিনা আর কি, স্যান্ডেলেটেড তেল। তারপরে তোমার দারুচিনি, দারুচিনি বলো, কমলা লেবুর খোসা, এগুলা দারুচিনি, কমলা লেবুর খোসা, কমলা লেবুর খোসা, এগুলো তোমার ব্যবহার করা হবে। ওকে, এটা একটু মনে রাখবা। তাহলে আমাকে এখানে পরীক্ষাতে অপশনে কি জিজ্ঞেস করছে? জিজ্ঞেস করছে কোনটি ময়শ্চারাইজার রূপে ময়শ্চারাইজার জিজ্ঞেস করছে, তাহলে আনসার কি হবে? গ্লিসারল। টয়লেট ক্লিনারের প্রথম উপাদান কি? দেখো আমাদের টয়লেটের কাঁচটা তৈরি হয় কি দিয়ে? সিরামিক দিয়ে। দুইটা আছে, একটা হচ্ছে টয়লেট ক্লিনার, একটা হচ্ছে গ্লাস ক্লিনার। টয়লেটটা তৈরি হয় কি দিয়ে? এই যে আমরা ইংলিশ কভার বাংলা কভার ইউজ করি, সিরামিক দিয়ে। আর যে তোমার গ্লাস ক্লিনার আছে, ওটা কি দ্বারা তৈরি হয়? বালি, সিলিকন ডাইঅক্সাইড দিয়ে। দুইটা ভিন্ন উপাদান না? অবশ্যই দুটো ভিন্ন উপাদান। তাহলে টয়লেট ক্লিনার রূপে কি ব্যবহার করা হয় স্যার? কস্টিক সোডা ব্যবহার করা হবে। মনে রাখবা, টয়লেট ক্লিনার হিসেবে আমি কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, যেটা একটা তীব্র ক্ষার। এই সেম টয়লেট ক্লিনারটা নিয়ে যদি আমি কাঁচের মধ্যে দিয়ে কি হবে? কাঁচ ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। কারণ কি? সিলিকন ডাইঅক্সাইড একটা অম্লীয় অক্সাইড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড কি? এটা ক্ষার। তাহলে এদের মধ্যে যদি রিয়েকশন মানে তুমি সংস্পর্শে যদি আসে এরা, তাহলে রিয়েকশন হবে না একটা? এই রিয়েকশনের কারণে কাঁচটা ক্ষয় হয়ে যায়। এই জন্য আমরা টয়লেট ক্লিনারে ব্যবহার করি সোডিয়াম হাইড্রোক্সাইড, আর গ্লাস ক্লিনারে কি ব্যবহার করব? গ্লাস ক্লিনারে হিসেবে ব্যবহার করব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মানে অ্যামোনিয়া দ্রবণ ব্যবহার করব। টয়লেট ক্লিনারে ব্যবহার করব কস্টিক সোডা। টয়লেট ক্লিনার প্রধান উপাদান এই যে কস্টিক সোডা। গ্লাস ক্লিনার প্রধান উপাদান কি বলছি? অ্যামোনিয়া দ্রবণ। তারপর কোনটি গ্লাস ক্লিনার প্রধান উপাদান? আবারও আসছে অ্যাকুয়া অ্যামোনিয়া। আচ্ছা শেষ হোক।
ওকে, আচ্ছা এখন বলতেছে যে গ্লাস ক্লিনারের মূল উপাদান কি? গ্লাস ক্লিনার মধ্যে কিছুক্ষণ আগে বললাম অ্যামোনিয়া দ্রবণ। আর গ্লাস ক্লিনারে ব্যবহৃত রাবিং অ্যালকোহল হিসেবে কোনটা ব্যবহার করা হয়? আইসোপ্রোপাইল অ্যালকোহল। মুখস্থ রাখবা, ডিরেক্ট মুখস্থ, আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা হবে। মেহেদির রঙের কারণ কি? মেহেদির যে রংটা সেটা কারণ কি? লাসন। এটা মেডিকেল কোশ্চেন, এটা মেডিকেল আসছে অলরেডি, এটা মেডিকেলে চলে আসছে। ম্যাট মেহেদির রঙের কারণ কোন রাসায়নিক দ্রব্য? লাসন। আচ্ছা, তারপরে গাজন প্রক্রিয়ায় কোন পরিবর্তন সম্পন্ন হয়? আমরা জানি গাজন প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে ইথানল তৈরি হয়। গ্লুকোজ থেকে কি তৈরি হবে স্যার? ইথানল। কোন এনজাইমের উপস্থিতিতে? জাইমেস। একসাথে মনে রাখবা। ভিনেগারে কি থাকে? আমরা জানি ভিনেগারে থাকে 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড, আর বাইগুলো হচ্ছে পানি। ভিনেগার তৈরিতে কি ব্যবহার করা হয়? অ্যাসিটিক অ্যাসিড। একদম সহজ সহজ কোয়েশ্চেন। মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের অ্যাবজর্পশনে কি ব্যবহার করা হয়? স্যার একটা জিনিস মনে রাখবা, আমরা যখন সুক্রোজের সংকেত কি? C12H22O11। এই C12H22O11 থেকে যখন আমি তোমার বলো কি তৈরি হয়? C6H12O6 গ্লুকোজ তৈরি হচ্ছে, তখন যে এনজাইমটা ইউজ করি সেটা হচ্ছে ইনভার্টেজ। কি ব্যবহার করবো স্যার? ওখানে ব্যবহার করব ইনভার্টেজ। মনে থাকে জানো, এগুলো ভুল করবে না। তোমরা গাজন দেখলেই কেন জানি শুধুমাত্র জাইমেজ জায়গায় দাও। প্রথমে আমরা সুক্রোজ থেকে গ্লুকোজ উৎপন্ন করি, এখানে কোন এনজাইমের ভূমিকা আছে? ইনভার্টেজ। এখন এই গ্লুকোজ থেকে O6 থেকে যখন আমি অ্যালকোহল তৈরি করব, তখন আমরা কোন এনজাইম দিব স্যার? তখন আমরা দিব জাইমেজ। কোন এনজাইম দিব তখন স্যার? জাইমেজ। মনে থাকবে? মনে থাকবে। আচ্ছা, তাহলে এখানে आंसर কি হবে? মল ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজ অ্যাডসর্পশনে কোন এনজাইম ব্যবহার করা হবে? ইনভার্টেজ। তারপর কি বলতেছে? ফরমালিনে কি পরিমাণ মিথানল থাকে? আমরা জানি ফরমালিন হচ্ছে 40% মিথানলের মিশ্রণ। কত পার্সেন্ট? 40%। आंसर গেল। এখন আসো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ কোনটা? সবাই জানে, সল্ট। কোনটি প্রাকৃতিক প্রিজারভেটিভস নয়? তোমরাই বলো। সরিষা প্রাকৃতিক, চিনি প্রাকৃতিক। आंसर কি হবে? অ্যাসিটিক অ্যাসিড। তারপর কোনটি কৃত্রিম প্রিজারভেটিভস? সবাই জানে, এগুলো একটাও হবে না। आंसर সোডিয়াম অ্যাজেট। মানে সেম টাইপের কোশ্চেন, মানে লাউ আর কুলা শেষ। ফুড প্রিজারভেটিভ সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? জানি 3.14। দেখছো সবগুলা তোমার মেডিকেল বলো, বোর্ড কোশ্চেন বলো, ওখানে অনুশীলনী এমসিকিউ তুলে দেয়, ডিরেক্ট তুলে দিচ্ছে। তাহলে এবার বলো তোমরা কেন পড়ো না? না বলে তোমাদেরই লস। দেখো আরেকটা আসছে খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সেটা হচ্ছে কাঁঠাল প্রক্রিয়াজাতকরণে কোনটি ব্যবহার করা হয়? আমরা পরে আসছি সাইট্রিক অ্যাসিড। তারপর গাভীর দুধে কত পার্সেন্ট পানি থাকে? এটার आंसर হচ্ছে 87.2। তারপর দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? যে আমার মেডিকেল কোশ্চেনটা ল্যাকটোজ। দুধের মিশ্রতা বাড়ে কে? অবশ্যই মিশ্রতা বাড়াবে চিনি। आंसर হবে ল্যাকটোজ। তারপরে গাভীর দুধে ক্যালোরি কত পার্সেন্ট আছে? ডিরেক্ট মুখস্থ 70%, চারটা থেকে আসছে। তারপর আমাদের খাদ্যে কোন উপাদান দেহে কর্মশক্তি দিবে? आंसर কি হবে? আমরা গ্লুকোজ থেকে শক্তি পাই, এই যে শর্করা। আর কোন শর্করাটি মানবদেহ পরিপাকের কাজে আর শক্তি উৎপাদনে ব্যবহার করা হবে? ঢাবির কোশ্চেন। গ্লুকোজ। অবশ্যই গ্লুকোজে সাহায্য করে আমাদের বডির মধ্যে, অন্যগুলো তো লাগতেছে না। ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি? ট্যাল্ক। নেল পলিশে দ্রাবক হিসেবে কি ব্যবহার করা হবে? ইথাইল অ্যালকোহল। তারপরে মেহেদি বানানোর নির্দেশে কোন যৌগের প্রাধান্য থাকে? লাসন। লাসনের রাসায়নিক নাম কি? 2-হাইড্রোক্সি-1,4-ন্যাপথোকুইনন। 2-হাইড্রোক্সি-1,4-ন্যাপথোকুইনন। তারপর হচ্ছে গাজন পদ্ধতিতে ইথানল উৎপাদনে কোনটা ব্যবহার করা হয়? শ্বেতসার। ওই আলু ছোলা বলো, ওকে শ্বেতসার গুলো নিয়েই তো আমরা গাজন প্রক্রিয়াটা সম্পন্ন করি। তারপর জিজ্ঞেস করতেছে ভিনেগার সম্পর্কে নিতে কোনটি সত্য নয়? आंसर কি হবে? খাবার প্রক্রিয়াজাতকরণের সময় এটা বাষ্পীভূত হয় না। হ্যাঁ, খাবার প্রক্রিয়াজাতকরণের সময় এটা বাষ্পীভূত হয়ে যাবে। ভাইগুলো সব ঠিক আছে। কৃত্রিম প্রিজারভেটিভস খাবারের পিএইচ সমধরা করে 6 to 10%। শুধু একটাই ভুল, সেটা হচ্ছে বাষ্পীভূত হবে না, এটা বাষ্পীভূত হয়ে যায় প্রক্রিয়াজাতকরণের সময়। নিচের কোনটি প্রিজারভেটিভস রূপে ব্যবহৃত হয়? এই যে সোডিয়াম বেনজয়েড। শতকরা হিসেবে দুধের প্রধান উপাদান কি? অবশ্যই পানি। দুধের ম্যাক্সিমাম উপাদানই হচ্ছে পানি। তারপর হচ্ছে কোন আয়নের স্বল্প পরিমাণ কোয়াগুলেশন দ্রুত করে? মানে কোয়াগুলেশন ক্ষমতা সবচেয়ে বেশি কোনটা? এই যে দেখো কার আয়নের পরিমাণ বেশি, দেখো অ্যালুমিনিয়াম আয়ন। নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? কি অক্সিডেন্ট স্যার? অ্যান্টিঅক্সিডেন্ট। আপনারা বলেন এই যে পড়াছিলাম বিএসএ টিবিএস কে প্রোপাইল গ্যালেট, এই যে। তাহলে আমাদের অনুশীলনী এমসিকিউ এখানে শেষ।
একটু আগে চ্যাপ্টারটা পড়ে আসো, তারপর অনুশীলনী এমসিকিউ সবগুলা একদম অপশন না দেখেই মুখস্থ করে ফেলবা। খুদা হাফেজ।